দিন যত যাবে আপনার কম্পিটিটর বাড়বে, আপনার মার্কেটিং কস্ট বাড়বে, আপনার প্রফিট কম হবে, আপনার সেলও কম হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিএম মুশফিকুর রহমান ইউটিউব চ্যানেল। আপনার যদি একটি অনলাইন বিজনেস থেকে থাকে অথবা আপনি যদি একটি অনলাইন বিজনেস শুরু করতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। এই চ্যানেলটিতে আপনারা পাবেন একটি অনলাইন বিজনেসের শুরু থেকে বড় হওয়া পর্যন্ত সব ধরনের এক্সপার্ট পরামর্শ, কৌশল এবং টিপস। ভিডিওটি দেখুন এবং আপনার স্বপ্ন পূরণের পথে অগ্রসর হন। আপনি যদি আগের পর্বের ভিডিওটি দেখে না থাকেন, তাহলে এখনই আগের ভিডিওটি দেখে আসুন, তা আপনার জন্য সুবিধা হবে। গত পর্বে আমরা আলাপ করেছিলাম একটি অনলাইন বিজনেস কিভাবে শুরু করা যায়, একটি অনলাইন বিজনেস শুরু করতে গেলে কি কি জিনিস আপনার প্রয়োজন হবে। আজকের পর্বে আমরা আলাপ করব একটি অনলাইন বিজনেস কিভাবে শুরু করব এবং শুরু করতে গেলে আমাদের কি কি প্ল্যান করতে হবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। একটি অনলাইন বিজনেস শুরু করার জন্য আমাকে অবশ্যই একটি বিজনেস স্ট্র্যাটেজি আমাকে দাঁড় করাইতে হবে। এই তিনটি জিনিস নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের বিজনেসে, অর্থাৎ যারা অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছেন অথবা যারা অলরেডি অনলাইন বিজনেস শুরু করেছেন তাদের জন্য অনেক হেল্প হবে। নাম্বার 1 হচ্ছে আপনার বিজনেসের জন্য অবশ্যই একটি প্ল্যান আপনি করবেন, সেটা লিখিত আকারে। প্ল্যানগুলো আবার দুই রকমের হবে, একটা শর্ট টার্ম প্ল্যান এবং একটি লং টার্ম প্ল্যান। আপনি বলতে পারেন একটা শর্ট টার্ম গোল অথবা লং টার্ম গোল, যেভাবে আপনি বলেন না কেন, বাট আপনার বিজনেসের একটা গোল আপনার থাকতে হবে বা প্ল্যান আপনাকে থাকতে হবে। নাম্বার 2, অনলাইন বিজনেসের জন্য কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে অনলাইন বিজনেসের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো কন্টেন্ট। সো কন্টেন্টকে বলা হয় অনলাইন বিজনেসের কিং। সো আমার পার্সোনাল ওপিনিয়ন হলো একটি অনলাইন বিজনেসে যদি 100 ওয়েটেজ থাকে তাহলে 80% ওয়েটেজ ক্যারি করে হচ্ছে কন্টেন্ট। সো কন্টেন্টের একটা প্ল্যান আমাদের থাকাটা খুব জরুরি। নাম্বার 3, আপনার একটা ক্যাম্পেইন প্ল্যান, অর্থাৎ আপনি যে আপনার মার্কেটিং করবেন, পেইড মার্কেটিং, সেই পেইড মার্কেটিংয়ের জন্য আপনার একটা প্ল্যান থাকতে হবে, অর্থাৎ ক্যাম্পেইনের জন্য একটা প্ল্যান থাকতে হবে। এই তিনটি প্ল্যান আপনার জন্য কিন্তু খুবই জরুরি। সো যখনই আপনি একটি অনলাইন বিজনেস শুরু করেছেন তখনই কিন্তু আপনার এই তিনটি জিনিস যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার বিজনেসটাকে রান করতে পারবেন না, অথবা রান করলেও অগোছালোভাবে হবে, আপনি বিজনেসটা স্মুথলি রান করতে পারবেন না। সো এখন আসেন আমরা এক একটি পয়েন্ট ধরে সেটা নিয়ে আলোচনা করি। নাম্বার 1 হচ্ছে বিজনেস প্ল্যান। সো বিজনেস প্ল্যানটা কি, আপনি কি করবেন, আপনার বিজনেসটাকে আপনি কোথায় দেখতে চাচ্ছেন, অর্থাৎ আপনার বিজনেসের গোলটাকে, অর্থাৎ বিজনেসটাকে কোথায় দেখতে চাচ্ছেন সেটা ঠিক করা, আপনার বিজনেসে কোন কোন ধরনের প্রবলেম পড়তে পারেন সেটার একটা লিস্ট আপনার তৈরি করা। অর্থাৎ আপনি দেখেন আপনার বিজনেস শুরু করার জন্য যদি আগের থেকেই আপনি জানেন যে এই প্রবলেমে আপনি পড়তে পারেন তাহলে কিন্তু আপনি মেন্টালি সেভাবে প্রিপেয়ার থাকবেন। বাট হঠাৎ করে যদি একটা প্রবলেম আমাদের সামনে চলে আসে তাহলে কিন্তু আমরা ডিমোটিভেটেড হয়ে যাই বা আমরা খুবই ডাউন হয়ে যাই। সো এই জিনিসটা খুব দরকার, অর্থাৎ একটি অনলাইন বিজনেসে আপনাকে লং টার্ম এবং শর্ট টার্ম প্ল্যান আপনার থাকা জরুরি। সো শর্ট টার্ম প্ল্যানে হতে পারে এমন যে আমি 1 বছরে আমার বিজনেসটাকে আমি প্রতি মাসে 1000 মানুষের হেল্প করতে চাই, তাহলে 1 বছরে আমি 12,000 মানুষকে আমার সার্ভিস বা আমার প্রোডাক্ট দিয়ে মানুষকে হেল্প করতে চাই। এটা একটা প্ল্যান হতে পারে যে আমার নিজস্ব একটা অফিস থাকবে, এটা ছোট বড় যেটা আপনি আপনার বিজনেসের মতো করেই আপনি তৈরি করে নিতে পারবেন বা আপনার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে। সো এটা একটা শর্ট টার্ম গোল হতে পারে একটা শর্ট টার্ম গোল যে আপনার হয়তো 1 বছরের মধ্যে আপনার প্রতিষ্ঠানে 20 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, এটা একটা শর্ট টার্ম গোল হতে পারে। সো এভাবেই করেই আপনি আপনার বিজনেসের শর্ট টার্ম গোলটি আপনি খাতায় লিখে ফেলবেন। নাম্বার 2, লং টার্ম প্ল্যান। লং টার্ম প্ল্যানটা কি, আপনি 5 বছর বা 10 বছরের পরে আপনার বিজনেসটাকে আপনি কোথায় দেখতে চান। তার মানে 5 বছর বা 10 বছর পরে আপনার বিজনেসের গোলটা কি, কারণ আপনার ড্রিমটা যদি বড় না হয় তাহলে কিন্তু আপনি কমফোর্ট জোনে চলে যাবেন এবং আলটিমেটলি কি হবে, আপনার বিজনেসটা আর গ্রো করবে না, আপনি আস্তে আস্তে ডাউনে চলে যাবেন। সো এইখানে একটা জিনিস সবসময় চেষ্টা করবেন যে লং টার্ম প্ল্যানটা, অর্থাৎ 5 বছর বা 10 বছরে আপনার বিজনেসটাকে আপনি কোথায় দেখতে চাচ্ছেন। অর্থাৎ হতে পারে
যে এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে 5 বছর পরে আমি যে প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছি যদি প্রোডাক্ট হয় তাহলে নিজস্ব একটা ব্র্যান্ড আমি দাঁড় করাবো। 5 বছরের মধ্যে আমার নিজের একটা ফ্যাক্টরি হবে, সেখানে হয়তো ফ্যাক্টরি প্লাস আমার অফিস, এইভাবে মিলে আমি হয়তো 5,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। মান্থলি হয়তো টার্ন ওভার থাকবে হয়তো মাসে, এখন হয়তো আপনার শুরুতেই দেখা যাবে যে হয়তো সেল হবে না, তবে শুরুতে 1 বছরে হয়তো আপনি টার্গেট করলেন মান্থলি হয়তো 5 লাখ টাকা রেভিনিউ টার্গেট করলেন, সেখানে হয়তো 5 বছর পরে, অর্থাৎ 5 বছর পরে আপনার বিজনেসটাকে এমন হতে পারে যে মান্থলি 100 কোটি টাকার একটা রেভিনিউ টার্গেট করে আপনি আপনার বিজনেসটাকে সেভাবে সেট করতে পারেন। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার বিজনেসের উপরে, আপনার মাইন্ডসেটের উপরে, যে তার মানে আপনার লং টার্মের জন্য অর্থাৎ 5 বছর পরে বা 10 বছর পরে আপনার এই স্বপ্নটাকে, অর্থাৎ আপনার বিজনেসের যে স্বপ্নটা সেটাকে আপনি কোথায় দেখতে চাচ্ছেন। কারণ এই জিনিসটা করা কেন জরুরি, কারণ আপনার সামনে যদি একটা টার্গেট থাকে, একটা গোল সেট করা থাকে, তাহলে কিন্তু ওই গোলে পৌঁছানোর জন্য বিভিন্ন ওয়ে আপনি পাবেন। অর্থাৎ আপনি যদি প্ল্যান এ কাজ না করে, অর্থাৎ আপনি দেখা যাচ্ছে আপনার গোলে পৌঁছানোর জন্য হয়তো 5টি প্ল্যান আপনি বা 3টি প্ল্যান আপনি করলেন, তাহলে প্রথম প্ল্যান যদি কাজ না করে তাহলে আপনি ফ্রাস্ট্রেশনে পড়বেন না, কারণ আপনি জানেন আপনি পড়তেই পারেন। সেকেন্ড প্ল্যানে কাজ করলাম না, থার্ড প্ল্যানে কাজ করলাম না, ফোর্থ প্ল্যান, এভাবে করে আপনার ওয়েগুলো চেঞ্জ হবে, বাট আপনার গোল কিন্তু চেঞ্জ হবে না। সো আমি হয়তো বুঝাইতে পেরেছি যে একটা বিজনেসের প্ল্যান কেন জরুরি, প্ল্যান বা গোল কেন জরুরি, এবং দুইটা জিনিস আপনাকে অবশ্যই মেনশন করতে হবে বা খাতায় লিখতে হবে, সেটা হচ্ছে শর্ট টার্ম বিজনেস প্ল্যান এবং লং টার্ম বিজনেস প্ল্যান। নাম্বার 2, যেটি আমি একটু আগেই শেয়ার করেছি, যে অনলাইন বিজনেসের কন্টেন্টকে কিং বলা হয়। সো বুঝতেই পারতেছেন যে অনলাইন বিজনেসের কিং হচ্ছে কন্টেন্ট, তার মানে আপনাকে কন্টেন্টের ফোকাস করতে হবে এবং কন্টেন্টের একটা প্ল্যান আপনাকে করতে হবে। এখন আসেন এই কন্টেন্টের প্ল্যানটা আমি কিভাবে করব, আর এই কন্টেন্টের প্ল্যান করাটা কেন জরুরি। আমরা নিজেদের দিয়েই যদি চিন্তা করি তাহলে আপনি দেখবেন যে মানুষ কারোর কাছে আসলে বিক্রি হতে চায় না, বা মানুষ কোনো প্রোডাক্ট কিনতে চায় না। মানুষ কি করে, মানুষ হচ্ছে মানুষের থেকে ভ্যালু পেতে চায়, এক্সপার্টের কাছ থেকে কথা শুনতে পছন্দ করে, পরামর্শ শুনতে পছন্দ করে। এটা আপনি যদি এক্সপার্ট না হন তাহলে আপনার থেকে কথা শুনবে না। 2 হচ্ছে মানুষ কোনো প্রোডাক্ট কেনে না, তাহলে কি কেনে, মানুষ কেনে হচ্ছে সলিউশন কেনে, মানুষ কেনে হচ্ছে রিক্রিয়েশন, মানুষ কিনে হচ্ছে ইমোশন। সো আপনাকে ওইভাবে করেই চিন্তা করতে হবে, অর্থাৎ অনলাইন বিজনেসে কন্টেন্টের মাধ্যমে আপনি মানুষের কোন প্রবলেমের সলিউশন দিচ্ছেন, কোন ইমোশনটা আপনি তাকে দিচ্ছেন এবং কোন রিক্রিয়েশনটা আপনি তাকে দিচ্ছেন, এই জিনিসগুলো আপনাকে কন্টেন্টের মাধ্যমে ফুটাই তুলতে হবে। সো এখন আসেন আরও গুরুত্বপূর্ণ কেন কন্টেন্টটা। আমি যখন আমরা ফিজিক্যাল যে স্টোরগুলোতে আছে বা কোনো একটা মার্কেটে আমরা যদি যাই, তাহলে কিন্তু ধরেন আমি যদি কোনো শার্ট বা কোনো একটা জিনিস যদি আমি কিনতে চাই, তাহলে আমি কিন্তু একটা দোকান থেকে কিনে নিয়ে আসি না। সো কী করি আমরা কয়েকটা দোকান, অর্থাৎ 3টা 4টা 5টা দোকান কিন্তু আমরা দেখি। দেখার পরে দেখা যাচ্ছে আমার হয়তো আমি যদি শার্টের কথা বলি, ধরেন একটা শার্ট কিনতে গেলাম, তাহলে কি হবে, আমার শার্টের কালার পছন্দ আছে কিনা, সাইজ ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা, প্রাইস ঠিক আছে কিনা, এই জিনিসগুলো সব ঠিক আছে। এখন ধরেন আমি পাঁচটা দোকানে আমি গেলাম, আমার প্রোডাক্টের ডিজাইন পছন্দ হয়েছে, প্রোডাক্টের কোয়ালিটি ভালো লাগছে, প্রোডাক্টের প্রাইসও ঠিক আছে, কিন্তু এই 5 জন থেকে তো আমি কিনবো না, আমি কিনবো কার থেকে, একজনের থেকে। সো কার থেকে আমি প্রোডাক্টটা কিনবো, আপনি নিজেই একটু চিন্তা ভাবনা করেন, দেখবেন যে যার কথাবার্তা, অর্থাৎ যে সেলসম্যানের কথাবার্তা ভালো লাগছে আমার কাছে, যে আমাকে ভ্যালু দিছে, তার থেকে কিন্তু আমি প্রোডাক্টটা নিব। সো আমাকেও সেম কাজটাই করতে হবে, যে আমি শুধুমাত্র যে অনলাইনে আমি শুধু প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে গেলাম, শুধু সেল পোস্ট করে গেলাম, তাহলে কিন্তু মানুষ এনগেজ হবে না এবং মানুষ এটাকে পছন্দ করবে না। সো এটার জন্য আমার দরকার কি, কাস্টমারকে ভ্যালু দেওয়া। সো এই ভ্যালুগুলো আমি কিভাবে দেব, আমরা মার্কেট রিসার্চ করে যে জিনিসটা পেয়েছি, যে কোন ধরনের কন্টেন্ট বা কোন ধরনের কন্টেন্টগুলো মানুষ এনগেজ হয়, কোন ধরনের মানুষগুলো কন্টেন্ট দিলে মানুষ এটাকে পছন্দ করে, সো সেই ধরনের কন্টেন্টগুলো আমাকে দিতে হবে। সো যে ধরনের কন্টেন্ট মানুষ পছন্দ করে, অর্থাৎ আরেকটু যদি আমি ক্লিয়ার করে বলি যে আমরা এই কন্টেন্টগুলো করতেছি কেন, অনলাইনের জন্য। সো অনলাইনে কোন কোন প্ল্যাটফর্মে আমরা কাজ করব, ম্যাক্সিমামই কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সো আমি যদি ফেসবুক ধরি, টিকটক ধরি, টুইটার ধরি, ইনস্টাগ্রাম ধরি, সবগুলো হচ্ছে আমাদের মার্কেটিং করতে হবে, সবগুলো দিয়ে আমাদের কন্টেন্ট দিতে হবে। সো যেমন ফিজিক্যালি আমি হয়তো কোনো প্রোডাক্ট কিনতে যাচ্ছি, তাহলে কিন্তু আমার সেলসম্যানের সাথে কনভারসেশন হচ্ছে, আমার ডিমান্ড অনুযায়ী কিন্তু সেলসম্যান সেটার অ্যান্সার দিতে পারছে, সেই অনুযায়ী কিন্তু সেলসম্যান আমার সাথে কথা বলতেছে।
সো অনলাইন বিজনেসের কন্টেন্টের গুরুত্ব এই কারণেই, কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যেহেতু আপনার কাস্টমারের সাথে আপনি ডিরেক্ট কথা বলতে পারতেছেন না, তাহলে কন্টেন্টের মাধ্যমে আপনাকে কথাটা বলতে হচ্ছে বা কমিউনিকেশনটা করতে হচ্ছে। সো এখন কি করতে হবে, আপনার কন্টেন্টের ভিতরে এমন ইনফরমেশন আপনাকে শেয়ার করতে হবে যাতে আপনার অপোজিটে আপনার কাস্টমারের কোনো ধরনের যদি কোনো কোয়ারি থাকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে, তাহলে সেটার অ্যান্সার যাতে আপনার কন্টেন্টের মাধ্যমে ফুটিয়ে উঠাইতে পারেন, এবং সেটা অবশ্যই আপনার কন্টেন্টের মধ্যে থাকতে হবে। সো এখন আসেন আমরা কোন ধরনের কন্টেন্টের মানুষ এনগেজ হয় এবং এই যে সোশ্যাল মিডিয়ার যে অ্যালগোরিদমগুলো আছে সেগুলোতে কিভাবে কাজ করে। এই কন্টেন্টের মধ্যে 4 ধরনের কন্টেন্ট আপনার সোশ্যাল মিডিয়ায় আপনাকে পোস্ট করতে হবে। নাম্বার 1, শেয়ারেবল কন্টেন্ট। এই শেয়ারেবল কন্টেন্টটা কি? শেয়ারেবল কন্টেন্টটা হচ্ছে এমন একটা কন্টেন্ট আপনাকে পোস্ট করতে হবে যে কন্টেন্টটা মানুষজন দেখলে ওটাকে শেয়ার করবে তার ওয়ালে। সো আপনি এই ধরনের কন্টেন্ট এক্সাম্পল হিসেবে আমি যদি বলি যে ট্রেন্ডি কন্টেন্ট হতে পারে, এডুকেশনাল কন্টেন্ট হতে পারে, তার মানে আপনি কিন্তু ভ্যালু দিচ্ছেন। এখন ট্রেন্ডি কন্টেন্টের সাথে আপনাকে মিল রাখতে হবে কি, ওই ট্রেন্ডি কোনো একটা নিউজের সাথে বা ট্রেন্ডি কোনো একটা ইনফরমেশনের সাথে আপনার প্রোডাক্টের কানেকশানটা কি, সেভাবে করে আপনার কপিটা তৈরি করতে হবে। তাহলে কি হবে, মানুষজন কিন্তু শেয়ার করবে। সো শেয়ারেবল কন্টেন্ট হইতে হবে 50%। অর্থাৎ আপনি যদি মাসে আপনার বিজনেসের জন্য 100টি কন্টেন্ট আপনি তৈরি করেন, তার মধ্যে 50টি কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে শেয়ারেবল কন্টেন্ট, অর্থাৎ যে কন্টেন্টগুলো মানুষ দেখলে শেয়ার করতে চাইবে। নাম্বার 2, এনগেজিং কন্টেন্ট। এনগেজিং কন্টেন্ট হইতে হবে 20%। এখন এই এনগেজিং কন্টেন্টটা কি? এনগেজিং কন্টেন্ট হলো আপনার প্রোডাক্ট বা সার্ভিসের বা এডুকেশনাল কোনো কন্টেন্ট হতে পারে। আপনার প্রথমে কি করতে হবে, আপনার যে অ্যাওয়ারনেস বা এডুকেশনাল কন্টেন্ট হতে পারে। সো এই ধরনের কন্টেন্ট আপনাকে দিতে হবে 20%। এই কন্টেন্টগুলো মানুষ কি করবে, মানুষ হচ্ছে এনগেজ হবে। এখন এনগেজমেন্টটা কীভাবে হয়, আপনার কোনো রিয়াকশান দিবে, কমেন্টস করবে। সো রিয়াকশান এবং কমেন্টসের মাধ্যমে কিন্তু সে এনগেজ হচ্ছে। সো আপনাকে ওইভাবে করে কন্টেন্টটা তৈরি করতে হবে, অর্থাৎ 20% কন্টেন্ট হইতে হবে এনগেজিং কন্টেন্ট। নাম্বার 3, 15% কন্টেন্ট হইতে হবে হচ্ছে সেলস ইনফ্লুয়েন্স কন্টেন্ট। অর্থাৎ আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি কাজ করতেছেন, সেই প্রোডাক্ট বা সার্ভিসে, অর্থাৎ কাস্টমারকে আগে কোনো একটা ভ্যালু দিলেন, ভ্যালু দেওয়ার পরে তাকে সেলসের জন্য ইনফ্লুয়েন্স করা, ডিরেক্ট তাকে সেলসের কথা বলা না, তাকে কোনো অফার ক্রিয়েট করা না, বা তাকে সেলস করার জন্য ফোর্স করা না। আপনি তাকে কেনার জন্য ফোর্স করবেন না। তাহলে কি হতে পারে, যে আপনি কোনো একটা ভ্যালু আপনি এভাবে হয়তো দিলেন যে তাকে আপনি এডুকেট করলেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে, দেন আপনি বলতে পারেন যে এই ধরনের বেস্ট সার্ভিস যদি আপনি চান, আমাদের কাছে এই সার্ভিসটা আছে, আপনি চাইলে আমাদের পেজ, আমাদের ওয়েবসাইট, এগুলোতে আপনি ঘুরে আসতে পারেন বা দেখতে পারেন, বা চাইলে আমাদের প্রোডাক্টটা নিয়ে আপনি টেস্ট করতে পারেন। আমি এখানে কোনো ধরনের কোনো অফার তাকে দিচ্ছি না, বা তাকে কেনার জন্য জোর করতেছে না। এটা আপনাকে করতে হবে। অর্থাৎ সেলস ইনফ্লুয়েন্সের কন্টেন্ট হইতে হবে 15%। আর 15% কন্টেন্ট হইতে হবে হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট। এই প্রমোশনাল কন্টেন্টটা হবে হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড, আপনার প্রোডাক্টের সেলস রিলেটেড। অর্থাৎ এখন আপনি এই কন্টেন্টগুলোতে আপনি পেইড মার্কেটিং করবেন, আপনার পেজে পোস্ট করবেন। অর্থাৎ এখানেই হচ্ছে আমি আমার কাস্টমারদেরকে তাকে বিভিন্ন অফার ক্রিয়েট করব, আর্জেন্সি ক্রিয়েট করব। সো এই জিনিসগুলো নিয়েই আমি কাজ করব। সো নাম্বার 4 হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট। এই প্রমোশনাল কন্টেন্ট হইতে হবে হচ্ছে 15%। অনলি 15% কন্টেন্ট, যে কন্টেন্ট দিয়ে আমরা সেলসের জন্য কাজে লাগাবো। সো বুঝতে পারতেছেন যে 85% কন্টেন্ট কিন্তু আমি সেলসের জন্য বলছি না। অনলি 15% কন্টেন্ট যেটা দিয়ে আমি পেইড মার্কেটিংয়ে যাব বা আমার পেজে পোস্ট হবে। 15% কন্টেন্ট কেন? মানুষ হচ্ছে সেলস পোস্ট বেশি পছন্দ করে না, কারণ অলরেডি আমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আমি আমার পেজে যারা আছে তাদেরকে কিন্তু আমি ভ্যালু দিয়েছি। এখন তারা আমার প্রোডাক্ট সম্পর্কে জানে, আমার সার্ভিস সম্পর্কে জানে, তারা এনগেজ হলো। এখন আমি কি করব, তাদেরকে এখন প্রমোশনাল ভিডিও হতে পারে বা প্রমোশনাল কন্টেন্ট, যেটা স্ট্যাটিক হতে পারে, অ্যানিমেশন হতে পারে, হোয়াটএভার। সো এদেরকে আমি বিভিন্নভাবে আর্জেন্সি ক্রিয়েট করব, এদেরকে কেনার জন্য আমি ফোর্স করব, বিভিন্ন অফার ক্রিয়েট করব। সো এভাবেই করে আমার সেলস কন্টেন্ট বা প্রমোশনাল কন্টেন্টগুলো করে যেতে হবে। আরেকটা ইনফরমেশান একটু শেয়ার করে রাখি, সেটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম যেভাবে কাজ করে বা সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে একইভাবে কাজ করে। সেটা হচ্ছে আপনার বিজনেস যে পেজটা আছে সেই পেজে
কোন ধরনের মানুষ এনগেজ আছে এবং কি পরিমাণে মানুষ এনগেজ আছে। সো আপনার পেজে যদি বেশি পরিমাণে মানুষ এনগেজ থাকে তাহলে দেখবেন যে আপনার অ্যাডের রেজাল্টও ভালো আসবে, এবং যে ধরনের মানুষের সাথে, অর্থাৎ যদি আপনার রাইট অডিয়েন্স না থাকে আপনার পেজে, অর্থাৎ আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন যে পেজ লাইক কিনতে পাওয়া যায় বা অনলাইনে এই ধরনের অনেক কিছু কিন্তু পাওয়া যায়। সো ওইটা হচ্ছে আপনার রিয়েল অডিয়েন্স না কিন্তু। সো আপনার রিয়েল অডিয়েন্সটা, অনেকেই দেখবেন যে আমরা যেহেতু আমাদের একটা এজেন্সি আছে বিজ মেপার্স, সো এখানে কাজ করতে যেয়ে দেখছি যে পেজে লাইক আছে 1.5 লাখ 2 লাখ, কিন্তু একটা পোস্ট করলে 5টাও রিয়াকশান হয় না, 5 জন মানুষ এনগেজ হয় না। এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ হচ্ছে ওই যে 1.5 লাখ মানুষ আছে ওইটা রাইট অডিয়েন্স না, ওনারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ওই যে লাইক কিনছে। সো আপনি কখনো এই জিনিসটা করবেন না, আপনার বিজনেসটা কিন্তু আপনি একেবারে শেষ করে দিচ্ছেন। সো আপনি চেষ্টা করবেন যে এইভাবে লাইক না কিনে আপনার প্রোডাক্টের সাথে, আপনার সার্ভিসের সাথে রিলেটেড সেই ধরনের মানুষ এসে আপনার পেজে এনগেজ হোক, তাহলে কিন্তু আপনি যে কোনো একটা পোস্ট করলে সেই পোস্টের সাথে মানুষ যদি ভ্যালু পায় তাহলে এনগেজ হবে। সো এখানে ফেসবুকের অ্যালগোরিদম কাজ করে কীভাবে সেটা একটু শেয়ার করে নিলাম। সো এই যে প্রমোশনাল যে কন্টেন্টগুলো 15%, সো আমি তো এটার পিছনে টাকা খরচ করব, এটার জন্য বিভিন্নভাবে অর্থাৎ সেলস করার জন্য যে যে কাজগুলো আমার করা লাগে সেগুলো কিন্তু আমি করব। সো এখানে কিন্তু আমাকে একটা বেশ বড় একটা অ্যামাউন্ট বা আমাকে মোটামুটি একটা মার্কেটিং বাজেট কিন্তু আমাকে রাখতে হবে। সো এই জায়গাটা আমার প্ল্যান করাটা জরুরি। সো এই প্ল্যানটা আমি কি করব, যেহেতু আমি মার্কেটিং করতেছি পেইড মার্কেটিং, সো এখানে আমার বিভিন্ন ক্যাম্পেইন আমি রান করব। সো এই ক্যাম্পেইন প্ল্যানটা করাটা কিন্তু আমার জন্য খুবই জরুরি। সো নাম্বার 3 হচ্ছে আমার ক্যাম্পেইন প্ল্যান। এখন আসেন ক্যাম্পেইন প্ল্যানটা করতে হবে অ্যাকর্ডিং টু সেলস ফানেল, তার মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের অনুযায়ী কিন্তু এই ফানেল চেঞ্জ হবে। সো আপনার সেলস ফানেলটা কিভাবে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের উপর ডিপেন্ড করে। সো ক্যাম্পেইনের জন্য আপনাকে কিন্তু একটা প্ল্যান আপনাকে করতে হবে, অর্থাৎ এই সেলস ফানেল কিন্তু আপনাকে করতে হবে। আমরা সবাই জানি একটি সেলস ফানেলের 3টি স্টেজ থাকে। নাম্বার 1 হচ্ছে টপ অফ দ্য ফানেল, নাম্বার 2 হচ্ছে মিডল অফ দ্য ফানেল, নাম্বার 3 হচ্ছে বটম অফ দ্য ফানেল। সো এখন আপনাকে ঠিক করতে হবে টপ অফ দ্য ফানেলে আপনার অডিয়েন্স কারা হবে এবং আপনার কন্টেন্ট কোন ধরনের হবে। মিডল অফ দ্য ফানেলে আপনার অডিয়েন্স কারা হবে এবং কন্টেন্ট কোন ধরনের হবে। বটম অফ দ্য ফানেলে আপনার অডিয়েন্স কারা হবে এবং আপনার কন্টেন্ট কোন ধরনের হবে। সো এই 3টা স্টেজে কিন্তু আপনাকে কাজ করতে হবে সেলস ফানেল অনুযায়ী। সো আমি যদি একটু বলি টপ অফ দ্য ফানেল মানে যে আমাকে প্রথমেই আমার সম্পর্কে জানতেছে, আমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে। সো এটা একটা গ্লোবাল একটি স্টাডিতে দেখা গেছে যে প্রথমবার অ্যাড দেখে অনলি 3% মানুষ হচ্ছে পারচেস করে। আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কিন্তু আপনার মার্কেটে কিন্তু অনেক কম্পিটিটর আছে। সো দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে যারা ডিজিটাল মার্কেটিং করেন এর ম্যাক্সিমামই মানুষই শুধুমাত্র এই যে পেইড মার্কেটিংয়ের হতে এই 3% মানুষের কাছে পৌঁছায়, অর্থাৎ প্রথমবার অ্যাড রান করে, অর্থাৎ যারা প্রোডাক্ট কিনলো না প্রথমবার তাদেরকে আর নার্সিং করা এই কাজটা ম্যাক্সিমামই ডিজিটাল মার্কেটাররা করে না। সো এই জিনিসটা আমাদের কাজে লাগাইতে হবে। অর্থাৎ এখন যদি আপনার কম্পিটিটর থাকে হয়তো 10 জন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের, সো এইখান থেকে আপনার 6 মাস পরে দেখবেন যে কম্পিটিটর 15 জন হয়ে গেছে। ওই যে আপনার নাম্বার অফ পার্সেন্টেজ কিন্তু অনলি 3%। সো আপনার কি হবে, দিন যত যাবে আপনার কম্পিটিটর বাড়বে, আপনার মার্কেটিং কস্ট বাড়বে, আপনার প্রফিট কম হবে, আপনার সেলও কম হবে। সো আপনার 3% মানুষের কাছে আপনাকে কি করতে হবে, আপনার প্রথমবার কিছু সেল করার জন্য আপনাকে যেতে হবে। দেন 17% মানুষ আছে যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি যে কাজ করতেছেন এই সম্পর্কে, অর্থাৎ যারা আপনার কাস্টমার হবে তারা কিন্তু এই সম্পর্কে কি করে ইনফরমেশন জানার জন্য অনলাইনে আসে। তার মানে ওরা কিন্তু আপনার অ্যাডটা দেখার পরে, অর্থাৎ আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতেছেন এরকম প্রথমবার অ্যাড দেখার পরে ও কি করে ওই সম্পর্কে যাচাই বাছাই করার জন্য বিভিন্ন জায়গা থেকে সে ইনফরমেশন কালেক্ট করে। সেটা হতে পারে ইউটিউব, হতে পারে গুগল, হতে পারে ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা তার বন্ধুবান্ধব থেকে ইনফরমেশন কালেক্ট করে। সো এই ইনফরমেশন কালেক্ট করার পরে কিন্তু ও ডিসিশন নেয় যে কোথা থেকে সে প্রোডাক্টটা আসলে বা সার্ভিসটা সে নিবে। সো 3% গেল, 17% মানুষ গেল যারা ইনফরমেশন আসবে। 20% মানুষ আছে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা আপনি সেল করতেছেন বা মানুষকে হেল্প করতেছেন, সো এরা হচ্ছে এই সার্ভিস বা প্রোডাক্টের যে প্রবলেম কোথায়, অর্থাৎ কোন প্রবলেমের সলিউশন দিচ্ছে সেই কাস্টমার কিন্তু প্রবলেম সম্পর্কে জানে। সো বেস্ট একটা সলিউশন সে খুঁজতেছে।
সো বেস্ট সলিউশনটা সে পাচ্ছে না। সো আপনাকে এই জিনিসটাও বুঝতে হবে যে প্রথমবার অ্যাড দেখে সে কিন্তু আপনার সম্পর্কে যাচাই বাছাই করতেছে, সে একটু কনফিউজ যে আমি তো প্রবলেম সম্পর্কে জানি, তাহলে বেস্ট সলিউশন আমি পাচ্ছি না। তাহলে আপনার কন্টেন্টে এমন কিছু ইনফরমেশান আপনাকে শেয়ার করতে হবে তাকে, যে আপনি যে বেস্ট সলিউশনটা তার জন্য দিচ্ছেন সেটা তার কাছে উঠাই ধরতে হবে। সো বুঝতে পারতেছেন যে 17% এবং 20% এরা কিন্তু কি করার, এরা হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস নিতে আগ্রহী বা এদের দরকার, কিন্তু এরা যাচাই বাছাই করতেছে বিভিন্ন ইনফরমেশান নিয়ে, আরেকজন হচ্ছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছে না। সো আমাদের ইনিশিয়ালি কাজ হবে হচ্ছে এই 17%, 20% এবং 3%, তার মানে 40% মানুষের নিয়েই আপনাকে কাজ করতে হবে। সো আপনি যখন একটি অনলাইন বিজনেস শুরু করবেন, অলরেডি শুরু করেছেন, তখন কিন্তু আপনাকে এইভাবে করে কাজ করতে হবে। অর্থাৎ প্রথমবার অ্যাড রান করলে ইনিশিয়ালি হয়তো কিছু সেল আসবে, তারপরে দেখবেন যে ডে বাই ডে আপনার সেল কমতেছে, আপনার কস্ট পার রেজাল্ট বাড়তেছে, আপনার কম্পিটিটর বাড়তেছে। সো আপনাকে তখন কাজ করতে হবে, অর্থাৎ প্রথম থেকেই আপনার এই যে 17% মানুষ এবং এই যে 20% মানুষ যারা আছে, যারা ইনফরমেশান গ্যাদার করতেছে অথবা আপনার প্রবলেম সম্পর্কে জানে, সলিউশন খুঁজতেছে, তাদেরকে আপনাকে নার্সিং করতে হবে। সো আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, এদেরকে আপনি ভ্যালু দেবেন তো কন্টেন্টের মাধ্যমে। অনলাইনে আপনি তো সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন না। সো এই জন্য কন্টেন্টটা খুব জরুরি। বাকি থাকলো যে 60% মানুষ, এই 60% মানুষ কি তাহলে কি কোনো সময়ের জন্য প্রোডাক্ট কিনবে না? এরা কিনবে, কিন্তু আপনার পেজে যদি আপনি ভ্যালু দিয়ে থাকেন তাহলে কিন্তু ও পেজে এসে থাকবে, ইনফরমেশান জানবে, আপনার সম্পর্কে ট্রাস্ট বিল্ড হবে। সো এই জিনিসগুলো যখন হবে তখন কিন্তু এই 60% থেকেও আস্তে আস্তে মানুষ আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিবে। সো আপনাকে এই জিনিসগুলো আপনাকে করতে হবে। এখন দেখেন, আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা সবাই তো আপনার কাস্টমার হবে না। সো আপনার কাস্টমার হবে কারা? সো আপনাকে এই কাস্টমার অ্যাভাটার নিয়ে কাজ করতে হবে। সো এই কাস্টমার অ্যাভাটার নিয়ে আমি নেক্সটে একটা ভিডিও করব ইনশাল্লাহ, যে কাস্টমার অ্যাভাটারটা, অর্থাৎ আপনার যে টার্গেট কাস্টমার হবে আপনি কিভাবে বুঝবেন সেই আপনার আইডিয়াল কাস্টমার। সো এই জিনিসগুলো কিভাবে রিসার্চ করতে হবে সেটা নিয়ে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন এবং আপনার স্বপ্ন পূরণের পথে অগ্রসর হন।